আর কথাগুলো তোমরা স্কুলে গেলে শিক্ষক যখন ক্লাসে কিছু বলে, কেউ কিছু বলো, তাহলে এখন আজান শুনতে হবে মনোযোগ সহকারে, ঠিক আছে? ওই চেয়ারটা দাও না ভাই। প্রিয় আটলিয়াবাসী, আমরা এই মাঘ মাসের শীতের শেষের দিকে আমরা এই রাতের সমস্ত বিশ্রাম, রাতের সমস্ত ঘুম, রাতের সমস্ত কাজকে আমরা উপেক্ষা করে এই ঈদগাহ মাঠে আমরা বসে আছি। এই জন্য আপনাদের আমি আমাদের দল বিএনপি এবং আমাদের দলের প্রতীক ধানের শীষের প্রতীকের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল এবং হৃদয়ের গভীরতম স্থান থেকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আপনারা জানেন যে আমরা আজকে এই রাতের অন্ধকারকে আলোয় পরিপূর্ণ করে আলো ঝলমলে রাতে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি। আমরা এখানে উপস্থিত হয়েছি, অনেকে বলবেন যে আগামী ভোটকে সামনে রেখে ভোট যুদ্ধে জয়লাভ করবার জন্য, ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি, এটাই তো বলবেন নাকি? এটাই বলবেন না? অন্য কোনো কথা বলার ইচ্ছে থাকলে যদি ওখান থেকে বলতে চান বলেন। যে আমি বলছি যে এখানে আমরা একত্রিত হয়েছি ধানের শীষ মার্কাকে ভোট দিয়ে জয়লাভ করে, আমরা বিএনপিকে জয়লাভ করে এখান থেকে
বিএনপির প্রার্থীকে এমপি বানিয়ে পার্লামেন্টে পাঠাতে এসেছি। এটাই তো বলবেন, নাকি আর কোনো বক্তব্য আছে? এর থেকেও ভালো বক্তব্য আছে, ভালো কথা আছে, এর থেকেও ভালো কথা আছে। কেউ যদি বলেন তাহলে খুব খুশি হব। বলতে পারবেন কেউ? হ্যাঁ, এর থেকেও ভালো কথা কি জানেন? যে প্রত্যেক সমাজে, প্রত্যেক জনপদে, প্রত্যেক অঞ্চলে একজন নেতার প্রয়োজন হয়, তাই না? একটা নেতৃত্বের প্রয়োজন হয়। যদি সেই অঞ্চলে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, মানুষের উন্নয়ন, মানুষের শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্যের উন্নতি করতে হয়, তাহলে সেই অঞ্চলে একজন নেতার প্রয়োজন হয়, তাই না? একটা ফুটবল টিম, তার একটা ক্যাপ্টেন প্রয়োজন হয় না? একটা সংসারে যদি অভিভাবক না থাকে, তা সেই সংসার কি টিকে থাকতে পারে? ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় না? এই যে আপনারা এই প্রোগ্রামটা করেছেন, নিশ্চয়ই একজনকে নেতা মেনে তারপর এখানে এই স্টেজ করেছেন, লোকজনকে দাওয়াত দিয়েছেন, তাই না? ঠিক একইভাবে মনে রাখতে হবে যে আগামী 12ই ফেব্রুয়ারি, মানে আর 4 দিন পরে আমরা আমাদের নাগরিক অধিকার কি? ভোট। আমরা ভোট দিয়ে আমাদের নেতা নির্বাচন করব। সেই নির্বাচনের জন্য আমরা এখানে এসছি, যে আমরা যাচাই করব, আমরা বাছাই করব, আমরা পরীক্ষা করব কে আমাদের যোগ্য নেতা, কে আমাদেরকে নেতৃত্ব দিতে পারবে আমাদের উন্নয়নকে, আমাদের উৎপাদনকে। আমাদের মানুষের কর্মসংস্থানের অভাব আছে এই অঞ্চলের লোকে, তাই না? কৃষি প্রধান একটা অঞ্চল, এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের প্রচন্ড অভাব। এই সমস্ত কর্মসংস্থান করতে পারবে। স্বাস্থ্যের উন্নতি করার জন্য স্বাস্থ্য কেন্দ্রগুলোকে আমরা আধুনিক স্বাস্থ্যসেবা দিব। শিক্ষার উন্নতির জন্য যাতে আমাদের বিদ্যালয়ের অবকাঠামো এবং শিক্ষা দান পদ্ধতি সব কিছু ভালো হয়, এই জন্য দরকার একজন নেতা। নেতা ছাড়া কোনো দেশ, কোনো জাতি, কোনো গোষ্ঠী কি উন্নতি লাভ করতে পারে? কোনো জাতি গোষ্ঠী উন্নতি লাভ করতে পারে না নেতা ছাড়া। আমরা গত 17 বছর আমাদের নেতৃত্ব বঞ্চিত ছিলাম। কেন বলছি এই কথা? যে দেখেন 17 বছর বাংলাদেশের 3-4টি নির্বাচন হয়ে গেছে, কেউ তার পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারেননি। পেরেছেন? যিনি আওয়ামী লীগ করেন, তিনিও আওয়ামী লীগের মধ্যে কে যোগ্য তাকেও ভোটটা দিতে পারেন, তাই না? আপনি উপজেলা নির্বাচন হয়েছে, জেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে, ইভেন এমপি নির্বাচন হয়েছে, আপনি আওয়ামী লীগ করেন, নৌকায় ভোট দেন, কিন্তু নৌকার কোন প্রার্থীর যোগ্য সেই বাছাই আপনার সেই সক্ষমতাও ছিল না। এমন ভাবে ভোটগুলো আপনার বিনা ভোটে, রাতে ভোট করে, তারপর আমি জামি নির্বাচন, কত কিছু হয়েছে, তাই না? আর এর জন্য কিন্তু এই অঞ্চল সহ সারা বাংলাদেশের মানুষ প্রতিবাদ করেছে, বিক্ষুব্ধ হয়েছে, রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, আন্দোলন করেছে তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য, যে পছন্দের ব্যক্তিকে ভোট দেবে। আল্লাহর রহমতে মহান সৃষ্টিকর্তা আমাদের সেই সুযোগটা দিয়েছেন যে এবার আমরা আমাদের পছন্দের ব্যক্তিকে নেতা নির্বাচন করব। সুতরাং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। ভোট কেন্দ্রে যে যাকেই ভোট দেন, আমি বলছি না যে আমার ধানের শীষ প্রার্থী আপনাদের সন্তান তাকেই ভোট দিতে হবে, এই জবরদস্তি আমি করছি না। আমি বলছি যে আপনারা যোগ্যতম, কাকে আপনাদের নেতা মনে হয়, কাকে নেতৃত্ব দিলে আপনারা নিরাপত্তা থাকবেন, সেই ব্যক্তিকে ভোট দিবেন। এই সিদ্ধান্ত আমাদের আলোচনার মাধ্যমে নেওয়ার জন্য আমরা রাত্রিতে এই আটলিয়া ঈদগাহ মাঠে এসেছি। আমি প্রথমেই বলেছি, দেখেন এই যে রাতের এই অন্ধকার কিন্তু অনেক চমৎকার, আনন্দদায়ক, তাই না? অন্ধকার, আল্লাহ বলছেন যে আমি ঘুমকে সৃষ্টি করেছি তোমাদের বিশ্রামের জন্য। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, পড়েছেন না? আমি
নওম মানে ঘুম। আমি ঘুমকে সৃষ্টি করেছি সাবাত, তোমাদের বিশ্রামের জন্য। আবার বলছেন পরের লাইনে, তিনি বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, মানে এই যে রাতের অন্ধকার, এই অন্ধকারকে আপনার ঘুমের চাদর, মানে লিবাস। লেবাস মানে কি? পোশাক। আমরা বলি না যে লেবাস কেমন পড়েছে? আল্লাহ বলছেন ওয়াজআলনা, আমি বানিয়েছি, লাইলা রাতের অন্ধকারকে কি? লিবাস, তোমাদের পোশাক। তার মানে যে আমি ঘুমকে সৃষ্টি করেছি তোমাদের বিশ্রামের জন্য, আর সেই ঘুমের চাদর হলো তোমাদের রাতের অন্ধকার। এত মনোমুগ্ধকর কথা, এত সুন্দর কথা, এত সুন্দর একটা অবস্থা, আরামপ্রদ অবস্থা ছেড়ে আপনারা রাতের বেলা এখানে একত্রিত হয়েছেন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য। রাতের সেই অন্ধকারের পোশাক, রাতের সেই আপনার বিশ্রাম, ঘুমের মতো সেই বিশ্রামকে আপনার তোয়াক্কা না করে আপনি এখানে এসছেন যে আগামী দিনে এই আটলিয়া, এই চারখাদা, এই রূপসা, এই দিঘলিয়া, এই খুলনা কে নেতৃত্ব দেবার যোগ্য? এতদিন আপনারা আপনাদের সেই পছন্দের ব্যক্তিকে, আপনাদের মনের মতো ব্যক্তিকে ভোট দিতে ইচ্ছা করলেও পারেননি, এখন সেই সুযোগটা এসেছে। তাই আমি বলবো যে আগামী 12 তারিখে সবাই ভোট কেন্দ্রে যে ভোটটা দিবেন। এখন বক্তৃতা হলো যে দেখেন, আমি আপনাদেরই সন্তান, আমার বাড়ি আইসগাছি গ্রামে। অনেকে চেনেন না আমাদের গ্রাম, ছেলের বাজার আইসগাছি গ্রামে। আমার বয়স যখন 18 বছর, তখন আমি লেখাপড়া করার জন্য শহরে চলে যাই, মানে ঢাকায় চলে যাই। সেখান থেকে আমি আজ পর্যন্ত জাতীয় রাজনীতিতে 40 বছর যাবৎ কাজ করছি। আমি 2007 সালে আমাদের এই এলাকায় নির্বাচন করতে এসেছিলাম। অনেকে তখন আমাকে দেখেছেন, তাই না? আজ থেকে প্রায় 20 বছর আগে, তাই না? তখন আমার বয়স আর কত ছিল, তাই না? আরো অনেক ছোট ছিলাম তখন। সেই সময় সেই নির্বাচনটা সমাপ্ত হয়নি, হঠাৎ করে বন্ধ হয়ে গেল, তাই না? 1/11 হলো। এরপরে আমি 2008 সালে আরেকটি নির্বাচন হলো 1/11 পরে। তখন আপনাদের দল বিএনপি আমাকে ঢাকায় মনোনয়ন দিয়েছিল, ঢাকা শহরে। অনেকে জানেন আমি যখন ঢাকা শহরে ইলেকশন করেছিলাম, সেই নির্বাচন কত বড় জালিয়াতি হয়েছিল তাই তেরোখাদার মানুষ জানে। কেন তেরোখাদায় আমাদের ধানের শীষের প্রার্থী ছিল শরীফ শাহ কামাল খান, তাকেও আপনার জালিয়াতি করে, ভোট চুরি করে, রিগিং করে, পেছনের দরজা দিয়ে তাকেও পরাজিত করা হয় না? অর্থাৎ আমরা দীর্ঘদিন এই ভোট যুদ্ধে আমাদেরকে অন্যায়ভাবে হারিয়ে দেওয়া হয়। এরপরে 18 সালে একবার নির্বাচন হলো, আমি আসলাম আমাদের এলাকায় নির্বাচন করার জন্য। আপনাদের সাথে আমার দেখা হয়েছে 18 সালে। এই 18 সালে নির্বাচনটা কি হলো, আমার কোনো ভোট কেন্দ্রে আমাদের লোকজনগুলোকে যেতে দিল না, তাই না? রাতেই সব ভোট খিচুড়ি রান্না করে, মনে নেই? এই ইতিহাস পুনরাবৃত্তি করা যাবে না। অনেকে নির্যাতিত হয়েছেন 18 সালে, তারপরেও অনেকে আপনার আঘাতপ্রাপ্ত হয়েছেন। এই সব কিছুকে ভুলে যেতে হবে, কারণ আপনি যদি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, একটা পরিবর্তন আনতে চান এই তেরোখাদা, এই আটলিয়ায়, তাহলে পুরনো ইতিহাস যদি মনে রেখে প্রতিশোধ ও প্রতিহিংসায় আপনি লিপ্ত হয়ে পড়েন, তাহলে কি আমরা নতুন তেরোখাদা তৈরি করতে পারবো, নতুন দিনে রাজনীতি শুরু করতে পারবো? এই জন্য আমি বলছি যে একটা প্রকৃত নেতা দরকার, যিনি আমাদের সমাজটাকে ঐক্যবদ্ধ করতে পারবে। এখানে অনেকে আওয়ামী লীগ করে, অনেকে জামাত ইসলামী সমর্থক আছেন, অনেকে চরমোনাই পীর সাহেবের অনুসারীও আছেন, তাই না? অনেকে কমিউনিস্ট পার্টি করে, আবার আমরা অনেকেই সবাই বিএনপি করি, তাই না? আমাদের এই যে রাজনৈতিক ভিন্নতা, এটাই কিন্তু সমাজের একটা সৌন্দর্য, গণতন্ত্রের সৌন্দর্য, মানুষের বাক স্বাধীনতার সৌন্দর্য। যে যার রাজনীতিটা সুন্দরভাবে করবে, তাই না? কেউ কারো উপরে আক্রমণ করতে পারবে না। গত 17 বছরে আক্রমণ হয়েছে, আর এখন হবে, তাহলে তো আপনি নতুন দিনের নেতৃত্ব দিতে পারবেন না। তাই সমস্ত রাজনৈতিক দলকে
আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এই আটলিয়ার উন্নয়নের সাথে। আটলিয়াতে সুন্দর রাস্তা তৈরি করতে হবে। ধুলায় ধূসর আটলিয়া আমি দেখলাম। আমি অনেক দূর পথ হেঁটে আসলাম। আমাদের আটলিয়ার মানুষ বললো যে ভাই হেঁটে হেঁটে আপনার সমাবেশ স্থলে যেতে হবে। চলেন যাই। দেখেন ধুলায় ধূসর, তাই না? ওই ছেলে মেয়েগুলো কাশি দেয়, প্রচুর আপনার নাকের ভিতর থেকে ধুলা যায়। এটা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। আমাদের যে খালগুলো এখানে আছে, আটলিয়ার প্রধান খাল কোনটা? হ্যাঁ কি নাম? দেখেন আমাদের জাতীয় নেতৃত্ব, যে রাজনীতিবিদদের এই যে গ্রামের ভূগোল সম্বন্ধে জানতে হবে। আটলিয়া খালের নাম ঘোড়াখাল খাল, তাই না? ঘোড়াখালী খাল। দেখেন ঘোড়াখালী নদী হয় না, ঘোড়াখালী নদী না, খাল। নদী হলো 18 বাকি চিত্রা, আর হলো আমাদের ভৈরব, তাই না? ওই পাশে আছে আতাই। ঘোড়াখালী নদী বইতে আমি কখনো পড়িনি। তাহলে রাজনীতি করতে হলে এই সমস্ত জ্ঞান রাখতে হবে। আমাদের নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা কথা বলতেন, আপনারা অনেকে শুনেছেন যে আই শ্যাল মেক দ্য পলিটিক্স ডিফিকাল্ট, তাই না? বা আই উইল মেক দ্য পলিটিক্স ডিফিকাল্ট, মনে আছে কারো? আমাদের আমি রাজনীতিকে কঠিন করে তুলবো, বলছে না? এটা অনেক আমার যারা সিনিয়র প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যারা লোক, তিনি বলতেন যে আই উইল মেক দ্য পলিটিক্স ডিফিকাল্ট। তার মানে আমরা কিছু লোক আছি যারা ভাষা ভাষা রাজনীতি করি। এই এলাকার নেতা আমি, ওই যে ও বললো ঘোড়াখালী নদী, আর একজন নামই জানে না, এরা আমরাই কিন্তু নেতা। এখন নেতা তিনি, যিনি জনগণের খোঁজ খবরটা রাখতে হবে, তাই না? আমি জাতীয় রাজনীতি করি, আমাকে জাতীয় খোঁজ খবর নিতে হবে না? পাশাপাশি স্থানীয় খোঁজ খবর নিতে হবে আমার স্থানীয় নেতৃবৃন্দের কাছে, তাই না? স্থানীয় নেতৃবৃন্দকেই সেই তথ্য উপাত্তগুলো আমাকে জানাতে হবে, ঠিক না? জিয়াউর রহমান সাহেব বলছেন যে ঘরে দরে মানুষ রাজনীতি শুরু করেছে, যে পারে সেও রাজনীতি করে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি দেখবেন তার একটা গুণ ছিল যে জনগণ তার কাছে যাওয়ার আগে তিনি জনগণের কাছে পৌঁছে যেতেন। তিনি সিংহাসনে বসে চেয়ারে বসে রাজনীতি করতেন না, তিনি নিজেই জনগণের কাছে ছুটে যেতেন। এই তেরোখানায় কি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আসেননি? এসেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই তেরোখানা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পদে স্পর্শে গর্বিত। তিনি কি করেছেন এখানে এসে বলেন? আপনারা তো নেতা, আপনারা বললে তো হলো না, আপনারা তো নেতা। এই পাশে যারা বসে তারা নেতা না? আমার সামনে আছে আমাদের সাধারণ মানুষ যারা এই গ্রামের প্রতিনিধিত্ব করে। আপনারা বলবেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে খাল খনন করেছে, তাই না? বিল ভুতিয়ার বিলে আর বাসুয়াখালী বিলে। এই আমি তো বললাম যে এইখান থেকে যারা আছেন তারা একটা কথা যদি বলেন আমি কিন্তু সামনে পাঠায় দেবো। আমার এই সাথে যারা আছেন একটা কথা যদি কেউ বলেন সামনে পাঠায় দেবো। কিন্তু কথা হচ্ছে আমার সামনের সাথে। আপনি যখন এখানে বসছেন তখন কিন্তু নেতা হিসেবে বসছেন, যদি কর্মী হিসাবে বসেন সামনে যাবেন। আপনি যদি কর্মী মনে করেন নিজেকে, সামনে যা বসবেন। আমার এই রাজনৈতিক কর্মীগুলোর সাথে কথা বলছি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন খাল খনন করেন তখন আমার বয়স, আমি তখন 6-7 পড়ি, 76-77 সাল, তাই না? তাই না? আমি তখন 6-7 পড়ি। তাইলে তখন আমি দেখলাম যে তখন দুইটা পত্রিকা বাংলাদেশে চলতো, একটা হলো ইত্তেফাক আর হলো দৈনিক বাংলা, তাই না? যারা পত্রিকা পড়েন, আমি দেখি পত্রিকায় লিখছে যে জিয়া খাল কেটে কুমির আনছে জিয়া। মনে আছে এই কথা বলা হতো? বলা হতো না যে খাল কেটে কুমির আনছে জিয়া? প্রেসিডেন্ট জিয়া না, জিয়া। মানে পত্রিকাকে, যে মানুষের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতাকে তিনি এত সম্মান করতেন যে তিনি এই ব্যাপারে কোনো কথা বলেননি।
যে খাল কেটে কুমির আনছে দিয়া। তিনি প্রতিবাদটা করেছেন তার কাজের মাধ্যমে। কি কাজটা? সারা বাংলাদেশে তিনি কোদাল হাতে নিজে, আপনাদের এখানে নিজে কোদাল হাতে আসছে না, কোদাল হাতে 118টি খাল সারা বাংলাদেশে খনন করেছিল। এবং সেই বছর কি হয়েছিল? এত বাম্পার ফলন আমাদের কৃষিতে হয়েছিল যে বন্যার পানি আমরা খালে ধরে রেখে, আল্লাহর নিয়ামত বৃষ্টির পানি খালে ধরে রেখে শুকনো মৌসুমে আমরা সেই পানি দিয়ে কৃষিতে আমরা সেচ দিয়েছি, কৃষিতে পানি দিয়েছি। এবং এত ধান উৎপাদন হয়েছিল যে বাংলাদেশ তার ক্ষুধা মিটিয়ে অতিরিক্ত ধান আমরা আফ্রিকায় রপ্তানি করেছিলাম এবং বৈদেশিক মুদ্রা অর্জন করেছিলাম। আজ পর্যন্ত বাংলাদেশের এমন কোন সরকার আছে যে ধান রপ্তানি করেছে? আমরা কি দেখেছি? ধান আমদানি করি, তাই না? ইন্ডিয়াতে আমদানি করি, পাকিস্তান থেকে আমদানি করি, এখন আমি শুনছি শ্রীলঙ্কার থেকেও আমদানি করবে ধান। যেই ধানে ধন্যে পুষ্পে ভরা এই বাংলাদেশ, সেই বাংলাদেশ এখন ধান আমদানি করতে হয় না? আমাদের যে চাল লাগে খেতে, এই পেটের ক্ষুধা নিবৃত্ত করতে যেই চাল লাগে, সেই চাল কি বাংলাদেশ উৎপাদন করতে পারে? সব চাল পারে না। পারে? বাইরের থেকে আমদানি করতে হয়। আমাদের 12,000 টন বা 20,000 টন, আমি ঠিক জানি না, মনে নেই, এরকম আপনার কত পার ডে মনে এরকম চাল লাগে আমাদের। সেই চালটা কি আপনি উৎপাদন করতে পারেন? পারেন না। আপনাকে বিদেশ থেকে রপ্তানি করতে হয়, ইন্ডিয়া আমদানি করতে হয়, আমদানি করতে হয়। ইন্ডিয়া, পাকিস্তান, এখন শুধু শ্রীলঙ্কার থেকেও আসবে ধান। তো ফিলিপাইন থেকেও তো ধান নাকি আমদানি করবে। কিন্তু একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি প্রমাণ করেছেন যে আমরা কৃষিতে বাম্পার ফলন। কিভাবে? খাল কেটে পানি সঞ্চয় করে, পানি ধরে রেখে সেই পানি শুকনো মৌসুমে আপনার জমিতে সেচ দিয়ে আমরা ধান রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করেছিলাম। অর্থাৎ জিয়াউর রহমান খাল কেটে কুমির এনেছিল না, জিয়াউর রহমান খাল কেটে বৈদেশিক মুদ্রা অর্জন করেছিল। তিনি তার কথা, যে খাল কেটে কুমির আনছে জিয়া, তার কথার প্রতিবাদ করেছিলেন নিজের যোগ্যতা দেখিয়ে, তাই না? নিজের যোগ্যতা দেখিয়ে। আপনার সবাই প্রমাণ। এখন এইবার আমাদের নেতা তারেক রহমান তিনি বলেছেন, আমাদের নির্বাচনী কর্মসূচিতে রয়েছে, আপনারা পড়েছেন গতকাল 53 দফা, গতকাল ঢাকায় আমরা 53 দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে না? যারা পত্রিকা পড়েন তা দেখেছেন না? সেখানে লিখেছে যে এবার আমরা 20,000 কিলোমিটার খাল এবং নদী খনন করব। আমাদের এই 18 বাকি নদী, এই নদীতে কি জাহাজ চলতো না? এই নদীকে বারবার পলি পড়ে, নদী দখল করে নদীগুলো আজ মরে যাচ্ছে, তাই না? আমি যখন ছোট ছিলাম, 18 বাকি নদী, সেই কি স্রোত, খরস্রোতা নদী, কি উপরে উপরে ঢেউ, লম্বা লম্বা ঢেউ, জাহাজ যাইতো তেরোখাদার থেকে, একটা লঞ্চ যাইতো। বলতে পারবেন সে লঞ্চের নাম কি? হ্যাঁ বলেন। হাসান তো লঞ্চ কোম্পানির নাম। লঞ্চ, হাসান সাহেবের লঞ্চ যেতে জানি। ওই লঞ্চ গুলোতে পিতলের কলসিতে দুধ যেত, মনে আছে? হ্যাঁ, পিতলের কলসিতে আমরা বলতাম ওই লঞ্চ গুলো কি দুধের লঞ্চ, মনে আছে? আমাদের আইসগাতি গ্রাম, আমাদের ওই গ্রামের উপর থেকে লঞ্চটা যেত, আমরা ছোটবেলা বলতাম দুধের লঞ্চ আইছে, দুধের লঞ্চ আইছে। পিতলের কলসি, দুধ ভরা, যেই আমাদের বাড়ির সামনে লঞ্চটা যায়, ওইখানের পানি বেশ অনেক পরিষ্কার। সমানে দেখতাম বালতিতে পানি উঠায় ওই কলসিতে সমানে দিচ্ছে, আর খেজুর গাছের একটা ডাল, তাই না? কিন্তু সেই সব স্মৃতি আজকে বিলুপ্ত হয়ে গেছে, নদীও নেই। কিন্তু দুধ আছে, দুধ আছে না? দুধ আছে। এই দুধকে যদি আমরা প্রক্রিয়াজাতকরণ করতে পারি, সংরক্ষণ করতে পারি। এখন আমি দেখলাম যে খামারিরা দুধ বা গরুর দুধ প্রস্তুত করে, এটা মিষ্টির দোকানে বাকি বিক্রি করে, টাকা ঠিক মতো দেয় না।
এখানে ওইখানে করে কোনো লাভ হয় না। ইনশাআল্লাহ আমরা আমাদের এলাকার কর্মসংস্থানের জন্য এই দুধের একটা প্লান্ট আমরা তৈরি করব। মিল্ক ভিটা প্লান্ট নাম শুনেছেন না? আরং দুধের প্লান্ট দেখছেন না? আমাদের খামারিরা আমাদের এই প্লান্ট, ওই দেখলাম ফান ফ্রেশ একটা দোকানের দুধের ব্র্যান্ডের নাম ফান ফ্রেশ, দেখছেন? আমরাও দেবো 13 খাদা ফ্রেশ, তাই না? 13 খাদা ফ্রেশ, 13 খাদা ফ্রেশ, এই সমস্ত একটা প্লান্ট করব। আমাদের দুধ ব্যবসায়ীরা সব ওইখানে ন্যায্য মূল্যে দুধ বিক্রি করবে। তারা দুধ উৎপাদন করলে বিক্রির চিন্তা নেই, চাকারও চিন্তা নেই, সরকারি পর্যায়ে ক্রয় করা হবে। ওই দুধ আবার আপনার পাস্তুরাইজ বা টিন্ডালাইজ মানে প্রক্রিয়াজাতন করে আমরা তা 13 খাদা ফ্রেশ বা যে কোনো নামে আমরা বাজারজাত করবো, তাই না? তাহলে আমরা টাকা ইনকাম করতে পারবো, আমাদের লোকজনের চাকরি হবে। এইভাবে চিন্তা এবং চেতনা দিয়ে আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা কি 13 খাদাকে, এই আটলিয়াকে আলোর পথে, উন্নয়নের পথে নিয়ে যেতে পারবো না? আমাদের মায়েরা, আমাদের বোনেরা আজকে বিভিন্ন ভাবে কর্মজীবী থেকে বিচ্ছিন্ন, অর্থাৎ চাকরি বাকরি পায় না। ম্যাট্রিক পাস করেছেন, ইন্টারমিডিয়েট পাস করেছেন, 8ম শ্রেণী পাস করেছেন, কিন্তু কাজ করার মতো কিছু নেই। আমরা এবার পরিকল্পনা করেছি যে 1 লক্ষ আমরা স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব। 1 লক্ষ স্বাস্থ্যকর্মী মানে কি বুঝছেন? ডাক্তার না, নার্স না। স্বাস্থ্যকর্মী মানে বুঝছেন, ছোটবেলায় আমাদের বাড়ির টিকা দিতে আসছে না মানুষজন, আমরা দেখে দৌড় মেরে পালাতাম বাড়ির থেকে যে টিকা দেবে, তাই না? আমি তো প্রায় দৌড় মারতাম টিকা দেওয়ার মধ্যে, হচ্ছে প্রচুর ওই যে সুই দিয়ে আপনার খোঁজাখুচি করে, তাই না? বিসিজি টিকা, এই টিকা দেওয়া, তারপরে আপনার ভিটামিন এ ক্যাপসুল, বি ক্যাপসুল, কি ক্যাপসুল আছে এইগুলো খাওয়ানো, প্রাথমিকভাবে যাতে আপনি রোগ বালাই থেকে দূরে থাকতে পারেন। কারণ আপনার ইংরেজিতে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, মানে রোগ নিরাময় করার থেকে রোগটাকে প্রতিহত করাই ভালো, ভালো না? রোগ নিরাময় করার থেকে, মানে আরোগ্য লাভের থেকে বরঞ্চ রোগ যেন আমাকে টাচ করতে না পারে, আমাকে অ্যাটাকই না করতে পারে, এটাই ভালো। সেজন্য বলা হয় প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমরা এই স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব প্রিভেনশনের জন্য, অর্থাৎ ঠেকানোর জন্য, রোগ যাতে প্রথমেই ঢুকতে না পারে। এভাবে 1 লাখ কর্মীকে নিয়োগ দিব, আর তার মধ্যে 80% মানে 80% হবে আমাদের মায়েরা। আমাদের মেয়েদের জন্য আমরা কত কি কাজ করেছি। প্রথম খালেদা জিয়া তাদের জন্য বিধবা ভাতা দিয়েছি আমরা, আমাদের মায়েদের বাবাদের জন্য বয়স্ক ভাতা দিয়েছি আমরা। আমাদের এই 51% যে মেয়ে, আমাদের দেশে নারী এখন 51% না, জানেন এটা? আমার মায়েরা কি জানেন পৃথিবীতে? আপনি কি নাকি? আপনি জানেন পৃথিবীতে নারী এবং পুরুষের মধ্যে কাদের সংখ্যা বেশি? মায়েরা বলতে পারবেন? ভাই তোমার নাম কি? মা তোমার নাম কি? হ্যাঁ মরিয়াম। কিভাবে তোমার নাম কি? মরিয়াম। দাঁড়াও না, লজ্জা পাইলে হবে নাকি? দেশকে নেতৃত্ব দিতে হবে। মরিয়াম, তুমি কিভাবে জানলে যে পৃথিবীতে মেয়েদের সংখ্যা বেশি? বলো। আচ্ছা, পড়ালেখা করে। মরিয়ম, আমরা অনেক সময় বলি মা মরিয়ম, বিখ্যাত এই নারী, তার পরিচয় কি বলতে পারবা? বলো। মরিয়ম একজন বিখ্যাত নারী। হ্যাঁ, আল্লাহর কোরআনেও তার নাম লেখা আছে। কে? কার মা? বলো। মরিয়ম কার মা? কেউ বলতে পারবেন? কার মা? হযরত ঈসা আলাইহিস সালামের মার নাম হলো মরিয়ম।
মরিয়াম হলো ঈসা আলাইহিস সালামের পিতা। ঈসা আলাইহিস সালাম হলো জেসাস ক্রাইস্ট, মানে খ্রিস্টানরা বলে জেসাস ক্রাইস্ট, মানে যিশু খ্রিস্ট। আমরা বলি ঈসা আলাইহিস সালাম, তাই না? তার মার নাম ছিল মরিয়াম, তাই না? নাকি? আমাদের দেশে পৃথিবীতে নারীর সংখ্যা বেশি। আমাদের বাংলাদেশে এখন 51% নারী, তাহলে পুরুষ এখন সংখ্যালঘিষ্ঠ। এই নারীদেরকে অন্ধকারে রেখে আমরা কি আলোর পথে এগিয়ে যেতে পারবো? এজন্য বেগম খালেদা জিয়া আমাদের মায়েদেরকে, বোনেদেরকে 12 ক্লাস অর্থাৎ দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে লেখাপড়ার সুযোগ করে দিয়েছে। আমাদের এই যে ছোট ছোট ছেলে মেয়েগুলো, তোমরা প্রাইমারি স্কুলে যাও, গেলে সরকার কি দেয় তোমাদের? হ্যাঁ, আগে দিত চাল, এখন থেকে টাকা। টাকা দেয় না? না মানে তোমরা যে স্কুলে যাও, তোমরা প্রত্যেক মাসে তোমাদের বাবা মা টাকা পায় না স্কুলে যাওয়ার জন্য? আগে টাকার বদলে চাল দিত, মনে জানো? দেয় না? প্রাইমারি স্কুলে যারা যায় তাদেরকে টাকা দেয় না সরকার? উপবৃত্তি বলা হয় এটাকে, উপবৃত্তি, তাই না? পাও না? আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বছরে একবার ছাতুর দুধ দিত, তাই না? ছাতুর দুধ দিতে অনেকে পেয়েছে না ছাতুর দুধ? কিন্তু তোমরা এখন ভাগ্যবান, তোমাদের দেওয়া উচিত। প্রত্যেক মাসে তোমরা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাও, যাতে তোমরা বাসায় ক্ষুধা লাগলে খেতে পারো। অর্থাৎ এই কাজগুলো আমরা অতীতে বেগম খালেদা জিয়া সামনে করেছে। এবার আমরা আরো আমাদের মানুষগুলোকে দারিদ্র বিমোচন করবার জন্য, যারা প্রান্তিক মানুষ আছে তাদের দুঃখ ঘোচাবার জন্য আমরা এবার আরো